আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আজকে চায়নার এগেনস্টে খেলেছিল এএফসি এশিয়ান কাপ 2026 আন্ডার 20s নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচটা। এবং প্রথম ম্যাচে থাইল্যান্ডের ওই হার্ট ব্রেকের পর বাংলাদেশ চায়নার এগেনস্টে যখন নামবে তার আগে থেকে আমরা আসলে ধরেই নিয়েছিলাম যে লেটস জাস্ট গো অ্যান্ড ওয়াচ দিস ম্যাচ, এনজয় করি ম্যাচটা, কারণ এই ম্যাচটা জেতার অন্তত কোনো রিয়েলিস্টিক সম্ভাবনা আমরা দেখছিলাম না। চায়না আর সো ফার হেড, আমাদের থেকে এতই ভালো একটা দল যে এই জায়গায় আমাদের আসলে জয়ের চিন্তা করাটাও খুবই অদ্ভুত একটা ব্যাপার। মানে আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশ এবং আপনি খেলছেন সে ওয়ার্ল্ড ফুটবলের কোনো এক বড় সড়ো পরাশক্তিকে, টপ 20-র ভিতরে থাকা কোনো টিম, ফর এক্সাম্পল মরক্কোর সাথে বাংলাদেশ মেন্স ফুটবল টিম খেলছে। তো ওরকম একটা কনটেক্সটে আপনি কি আশা করবেন যে বাংলাদেশ মরক্কোকে হারাতে পারবে? আমার তো মনে হয় না। সো এরকমই একটা লেভেলের ডিফারেন্স রয়েছে বাংলাদেশ এবং চায়নার মধ্যে, এবং আন্ডার 20 লেভেলের মেয়েদের এই ম্যাচটায় সে কারণে আমাদের রিয়েলিস্টিক কোনো এক্সপেকটেশন ছিল না যে আমরা জিততে পারবো এই ম্যাচ থেকে। তবে কি পেতে পারি এই ম্যাচ থেকে? পেতে পারি একটা ভালো পারফরমেন্স, পেতে পারি একটা ড্র সর্বোচ্চ। তো ওই ড্রয়ের জন্যই আমার কাছে মনে হয় যে পিটার বাটলার খুব প্র্যাগম্যাটিক রিয়েলিস্টিক একটা প্রোগ্রাম প্ল্যান করেছিলেন যে এই চায়নার ম্যাচটাতে তিনি ফুল অন ডিফেন্সিভে যাবেন। মানে যদি এরকম কোনো বিষয় থাকে যে আপনি পারলে আপনার টিমের 11 জনের মধ্যেই কিপার সহ 8-9 জন ডিফেন্ডার নামিয়ে দেবেন এবং একজন মিডফিল্ডার একজন ফরওয়ার্ড, এই টাইপের একটা লাইন আপ আপনি নামাচ্ছেন ইন টার্মস অফ মাইন্ডসেট, ইন টার্মস অফ প্লেয়ার যাদেরকে নামানো হয়েছিল। হ্যাঁ, ফরমেশনটা অবভিয়াসলি কিপার ছাড়া পিছে 4 at the back, তারপর দুজন আপনার সিডিএম ছিল, তারপর দুজন উইংয়ের প্লেয়ার ছিল এবং অবভিয়াসলি সামনে আরও দুজন, মানে এভাবে করে একটা 4-4-2 টাইপের সেট আপ দেখে মনে হচ্ছিল কাগজে কলমে। তবে আপনি যদি 11টা দেখেন, সেখানে পাশে আপনি দেখেন নামের পাশে কতগুলো ডিফেন্ডার 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 লেখা, অর্থাৎ মানে আমরা কিন্তু শুরু থেকে এই 6-7 জন ডিফেন্ডার নামিয়ে দিয়েছি আমাদের 11-এর মধ্যে, তাদেরকে খেলিয়েছি বিভিন্ন পজিশনে, বাট তাদের মেইন ট্রেডটা হচ্ছে ডিফেন্স। সুতরাং আজকের ম্যাচটাই পিটার বাটলারের মূল প্ল্যানটাই ছিল যে আমরা যে কোনোভাবে হোক গোল খাবো না, মানে একেবারে একটা ওয়াল তৈরি করে রাখবো যেন কোনোভাবে আমরা গোল না খাই। গোল দিতে পারার কোনো পরিকল্পনা সিরিয়াসলি আমরা নেই টু বি অনেস্ট। আমরা যদি পুরো 90 মিনিটটা চিন্তা করে দেখি যে বাংলাদেশ আসলে কোনো অ্যাটাক কনস্ট্রাক্ট করতে চেয়েছে কিনা, চাইনি তারা। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এলোমেলো লং বলস কেন দিচ্ছে, কোনো অর্গানাইজড অ্যাটাক কেন হচ্ছে না, সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনার ঊর্ধ্বেই রাখতে পারি, কারণ চিন্তাটাই ছিল ড্রটা করে বের হয়ে আসা বা গোল না খাওয়া। সবাইকে, যে কজন প্লেয়ার রয়েছেন মাঠে সবাইকেই নিচে নিয়ে আসা যেন আমরা গোলটা একসঙ্গে ডিফেন্ড করতে পারি। সৌরভী আকন্দ প্রীতি তিনি কিন্তু একজন ফরওয়ার্ড, তিনি আজকে মোটামুটি ওই রাইট ব্যাকে ডাবল আপ করছিলেন, পূজা দাস এবং তিনি দুজন মিলে রাইট ব্যাক সামলাচ্ছিলেন। অন্যদিকে উমেলা মার্মাকে আমরা বারবার দেখছিলাম তিনি কিন্তু পেছনে সাহায্য করার চেষ্টা করছিলেন তার লেফট ব্যাককে, আফরিনকে, এবং সেই সাথে যে দুজন সিডিএম পজিশনে খেলেছেন দুজনই মোটামুটি ডিফেন্ডারই বলা যায়। মমিতা ছিলেন একজন, তিনিও মূলত একজন রাইট ব্যাক, বাট ডিফেন্সিভ মিডফিল্ডে হয়তো খেলতে পারেন, তাকে খেলিয়েছেন। ক্যাপ্টেন যিনি ছিলেন অর্পিতা বিশ্বাস, তাকেও কিন্তু অ্যাজ আ ডিফেন্ডারই আমরা দেখি, বাট তিনি সিডিএম পজিশনে আজকে খেলেছেন। সো অজস্র ডিফেন্ডাররা ছিল এবং আমরা প্রথম মিনিট থেকে আসলে ডিফেন্ডই করে যাচ্ছিলাম। তো যাই হোক, ডিফেন্সের গল্প আর কত বলবো, আমরা বুঝতেই পারছি ব্যাপারটা কেমন হয়েছে। ইট ওয়াজ আ স্ক্র্যাপি গেম, যেখানে চায়না বারংবার আক্রমণের পর আক্রমণ, ঢেউয়ের মতো আক্রমণ, সব ধরনের উপায় বের করার চেষ্টা তারা করছে একটা গোল দেওয়ার, কিন্তু গোলটা দিতে পারে নাই। আমাদের মিড লেভেলের যে মিডফিল্ড প্রেস সেটা যখন তারা বিট করছে, যখন আমাদের ডিফেন্ডারদেরকেও তারা বিট করে দিচ্ছে বিভিন্নভাবে, বিট করতে পারছে না তারা একজনকে। এবং এই ম্যাচে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হচ্ছেন মিলি আক্তার। আরও একবার ফ্যান্টাস্টিক একজন গোলকিপার। আমি বলবো যে তার মতো এরকম সাহসী প্লেয়ার বাংলাদেশের এই টিমটার মধ্যেই পাওয়াটা খুবই খুবই দারুণ একটা ব্যাপার। এবং কিপার পজিশনে মিলি যেই ধরনের ক্যাট লাইক রিফ্লেক্সেস দেখাচ্ছেন তিনি, অসাধারণ ছিল। আজকে তার এরিয়াল বল গ্রিপ করার যে অ্যাবিলিটি, সেটার আমরা আবারও একটা ভালো প্রমাণ দেখলাম যে তিনি খুবই খুবই ভালো এই কাজটা করতে পারেন। আমরা তার কম্পোজারটা দেখলাম, বলটা যখন আসছে দেখছেন যে ডি বক্সের বাইরে থেকে বলটা ভেতরে আসছে, আবার চায়নার প্লেয়ারটাও দৌড়ে দৌড়ে আসছে, তিনি কিন্তু মানে গেলেন সামনে, চায়নার প্লেয়ারটাকে টিজ করতে করতে বলটা আসার পরে তারপর গ্রিপ করছেন, মানে প্যানিক করছেন না কোনোভাবেই, খুবই কম্পোজ, খুবই অ্যাসিওর্ড একজন গোলকিপার মিলি। এবং আজকে বেশ কয়েকটা দুর্দান্ত সেভ করেছেন তিনি, 1-on-1 সিচুয়েশন থেকে তিনি সেভ করে দিচ্ছেন, কর্নার সিচুয়েশনগুলো থেকে তিনি বলটা গ্র্যাব করে নিয়ে যাচ্ছেন, এবং এমন কিছু সিচুয়েশনও তৈরি হয়েছিল যেখানে ফ্রি কিক থেকে একদম বুলেট শট যাচ্ছে, টার্গেটের দিকে যাচ্ছে, তার হাতে ডিফ্লেক্ট করে তারপরে বারে লেগে বলটা কিন্তু বাইরে চলে গেছে। অর্থাৎ মিলি আজকে অসাধারণ ছিলেন এবং সে কারণে আমি বলবো বাংলাদেশের
ওভারঅল পুরো ডিফেন্সিভ স্ট্রাকচার, ডিফেন্সিভ মাইন্ডসেট, অর্গানাইজেশন সব কিছুর কারণেই বাংলাদেশ প্রথম হাফে কোনো গোল খায় নাই এবং প্রথম হাফটায় চায়নার সঙ্গে নীল নীল অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, দারুণ একটা ব্যাপার। সেকেন্ড হাফের শুরুতেই অবশ্য ঝামেলাটা হয়ে গেল, 47তম মিনিটে আমরা প্রথম গোলটা খেলে এবং খুবই আনরিজনেবল একটা গোল আমি বলবো, যে চায়না ঢুকে পড়েছিল রাইট সাইড দিয়ে এবং আফরিন যিনি ছিলেন আমাদের লেফট ব্যাক, তিনি আসলে বলটা আশার করছিলেন, তিনি চায়নার প্লেয়ারটার সাথে সাথে যাচ্ছিলেন, তাকে একবারও ট্যাকেল করেননি এবং তার মাথায় নিশ্চয়ই ঘুরছিল যখন পেনাল্টি এরিয়ায় ঢুকে গেছেন চাইনিজ প্লেয়ারটা, যে তিনি গত ম্যাচে এরকম একটা ট্যাকেল দিয়ে একটা পেনাল্টি হজম করেছিলেন, সুতরাং তিনি ট্যাকেলে যাননি, তাকে খুব সহজেই বিট করে সেই চাইনিজ প্লেয়ার একটা মাইনাস করলো এবং সেখান থেকে মোটামুটি খুব ক্লোজ রেঞ্জ থেকে একটা ট্যাপ ইন করে চায়না তাদের প্রথম গোলটা পেলো। এবং সেখানেও আমি দেখছিলাম যে ওই রাইট ব্যাক পজিশনে পূজা দাস, তিনি তার মার্কারকে আসলে চেজ করে ধরতে পারছিলেন না, সাইজের তফাৎটা আপনি দেখলে অবাক হবেন, মানে চায়নায় যে এত লম্বা লম্বা প্লেয়ার হয় এটা আমার কোনো ধারণা ছিল না, আমরা ভাবছিলাম যে আমাদের সাইজেরই বোধহয় প্লেয়ার হবেন, বাট দে ওয়ার হিউজ, আমাদের প্লেয়ারদের তুলনায় তাদেরকে পাশাপাশি দাঁড় করালে আপনি দেখবেন যে তারা ডাবল আমাদের সাইজের, এই ধরনের, মানে আমার কাছে মনে হচ্ছে বাস্কেটবল প্লেয়ারদেরকে তারা একটা ফুটবল টিম বানিয়ে নামিয়ে দিয়েছে, এরকমই আমার কাছে মনে হয়েছে। আজকে ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের ডিফারেন্সের সেই ডিসপ্যারিটিটা ছিল, এ কারণেই তাদের হয়তো ফিজিক্যালি আমাদেরকে ডমিনেট করতে খুব একটা সমস্যা হয় না, বাট আমাদের হার্ট, আমাদের রেজিলিয়েন্স, আমাদের এফোর্টটাকে আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি। এবং বাংলাদেশ মজার যে কাজটা করেছে, আপনি বলতে পারেন যে পিটার বাটলার তাহলে নতুন কি করলেন এই দলটাকে নিয়ে, হ্যাঁ তিনি এত ডিফেন্সিভ একটা প্লয়ে গেলেন, তাও তো আমরা ম্যাচটা জিততে পারলাম না। আমার কাছে মনে হয় আপনি কয়েকটা অন্যান্য ম্যাচের এক্সাম্পল দেখেন এএফসি এশিয়ান কাপের এই আসরে, তাহলে আপনি একটা বেটার আইডিয়া পাবেন যে বাংলাদেশ কতটা বেটার একটা প্ল্যানিং নিয়ে আজকে চায়নার সাথে বা গতকাল চায়নার সাথে খেলতে গিয়েছিল। আমি আপনাকে এক্সাম্পলটা দেই, ইন্ডিয়া জাপানের সঙ্গে খেলেছে, তারা একটু ফ্লুয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট, নিজেরা গোল দেওয়ার অ্যাটেম্প্ট নিয়ে খেলতে নেমেছিল এবং জাপানের এগেনস্টে মোটামুটি কিছু সংখ্যক সময় তাদের খেলা দেখে ভালো লাগলেও শেষ হাফের বা সেকেন্ড হাফের শেষ 10 মিনিটের মধ্যে তারা 5টা গোল হজম করে। সো এই ধরনের কোল্যাপস, মনিউমেন্টাল কোল্যাপস ইন্ডিয়ার হয়েছে। আমরা যদি বাংলাদেশেরই গ্রুপের একটা এক্সাম্পল দিই, যেখানে থাইল্যান্ড এবং ভিয়েতনাম খেলেছে, সেখানেও কিন্তু অনেকগুলো গোল, থাইল্যান্ড 4-1 গোলে ভিয়েতনামকে হারিয়ে দিয়েছে। সো অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের আসলে ওই যে বেস্ট থার্ড প্লেসে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে, তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আমি সম্ভাবনাটা বেশ ভালোই দেখি এবং সেই সমীকরণের বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই, কারণ আপনারা সবাই নিশ্চয়ই জানতে চান যে সমীকরণটা কি, বাংলাদেশ আসলে কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা, টপ 8-এ যেতে পারবে কিনা এখান থেকে থার্ড টিম হয়ে। আমার তো মনে হয় এখনো একটা রিয়েলিস্টিক চান্স রয়েছে, যেহেতু অন্যান্য গ্রুপে অন্যান্য টিম অনেক বেশি করে গোল খাচ্ছে। আপনি ফর এক্সাম্পল আমি যেটা বলছিলাম, ইন্ডিয়া, তাদের গোল ডিফারেন্স অনেক বড়, ভিয়েতনামের গোল ডিফারেন্সও হিউজ। সো বাংলাদেশের 2 ম্যাচ খেলার পর 2টো ম্যাচে তারা হেরেছে, বাট তাদের গোল ডিফারেন্স -3, অর্থাৎ থাইল্যান্ডের সঙ্গে তারা 3-2 হেরেছিল, চায়নার সঙ্গে আমরা হারলাম 2-0, অর্থাৎ -3 আমাদের গোল ডিফারেন্স। শেষ ম্যাচ আবার ভিয়েতনামের সঙ্গে, যারা কিনা থাইল্যান্ডের কাছে 4-1 হেরেছে, তার আগে তারা চায়নার কাছে 3-0 গোলে হেরেছে, অর্থাৎ থাইল্যান্ড এবং চায়নার কাছে হারা এই দলটা, তারা কিন্তু মোরালি বেশ ডাউন থাকার কথা, বাট তারাও হয়তো বাংলাদেশকেই টার্গেট করবে, তারা ভাববে বাংলাদেশকে হারিয়ে আমরা কোয়ার্টারে যাব, বাংলাদেশেরও টার্গেট থাকবে তাদেরকে হারিয়ে কোয়ার্টারে যাওয়ার। অনেকটা ওই আমাদের সিনিয়র উইমেন্স এশিয়ান কাপে যেটা হয়েছিল উজবেকিস্তানের সঙ্গে আমাদের ম্যাচ, সেখানে তারা জিতলে তারা যাবে, আমরা জিতলে আমরা যাব, এরকম একটা ইকুয়েশন তৈরি হয়েছে ওই ভিয়েতনামের সাথে। এপ্রিলের 7 তারিখে সেই ম্যাচটা হবে এবং আমার কাছে মনে হয় সেই ম্যাচটা জিতলে বাংলাদেশ ডেফিনেটলি তারা কোয়ার্টার ফাইনালে যাবে বা যাওয়ার পথে খুবই খুবই ভালো একটা অবস্থানে থাকবে। এবং গোল ডিফারেন্সটা আমাদের -3 থাকাতে আমি আশাবাদী হতে পারছি যে ভিয়েতনামকে হারাতে পারলেই আমরা কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করে ফেলতে পারবো। এবং পিটার বাটলারের মাথায়ও মোস্ট লাইকলি এটাই ছিল, কারণ তিনি চায়নাকে হারানোর কোনো আনরিয়ালিস্টিক প্ল্যান নিয়ে আসলে এগিয়ে আসতে চাননি আসলে মেইনলি। মানে আপনি ধরেন তাকে একটা রিক্সা ধরিয়ে দিয়ে বলছেন যে চাঁদে পৌঁছে যাও, যেখানে রকেট লাগবে তাকে রিক্সা ধরিয়ে দিয়ে বলা হচ্ছে চাঁদে যেতে, এরকম আনরিয়ালিস্টিক কিছু তিনি করতে চাননি। চায়নার সঙ্গে তিনি অসম্ভবকে সম্ভব করার মতো কোনো অ্যাকশনে যেতে চাননি, তিনি প্র্যাগম্যাটিক খেলতে চেয়েছেন, যত কম গোল খাওয়া যায় সেটাতে আমি বলবো তিনি সফলও হয়েছেন। মাত্র 2টা গোল আমরা হজম করেছি, -3 আমাদের জিডি, এবং আশা করব ভিয়েতনামকে আমরা হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাব। সো এই হচ্ছে সমীকরণ। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। বাংলাদেশের মেয়েদের টিমের জন্য শুভকামনা, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের এক্সপেকটেশন কি এবং আপনাদের কাছে কি মনে হয়েছে যে পিটার বাটলার খুব চালাকিটা করতে সক্ষম হয়েছেন এবং তার চালাকিটা শেষ পর্যন্ত কাজে লাগবে বাংলাদেশের। জানিয়ে দিন কমেন্ট করে। এবং বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কাদেরকে আপনার স্টার প্লেয়ার মনে হয়? সাগরিকা আজকে খেলেছে, ডেফিনেটলি স্বপ্নারানী খেলে নাই, মুনকি ঠিকঠাক মতো খেলতে পারেনি, তাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তাদেরকে কখন ইন্টিগ্রেট করানো হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানতে চাই। অর্পিতা বিশ্বাস এজ এ ক্যাপ্টেন কেমন করছে সেটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। মিলি আক্তারকে নিয়ে প্লিজ আপনারা কিছু কমেন্ট অবশ্যই করবেন। শি ডিজার্ভস অল দ্য ক্রেডিট অ্যান্ড অল দ্য লাভ বিকজ অফ হার পারফরমেন্সেস। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।